আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, সঙ্গে আছে আমি সাদ হাবিবু। এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে ভার্চুয়ালি যোগ দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB'র সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। প্রথমেই হুমায়ুন রশিদের কাছে আমরা যেতে চাই। হুমায়ুন রশিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একদম শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, ব্যবসায়ীদের কাছে আমাদের আসলে শুরুতেই এটি জানার আগ্রহ থাকে যখন আমরা আসলে অনেকগুলো নেতিবাচক খবর দেখছি, সেই সময় এই মুহূর্তে আসলে ব্যবসার পরিবেশ কি দেখছেন? মানে ব্যবসায়ী হিসেবে ব্যবসার পরিবেশটাকে কিভাবে মূল্যায়ন করছেন? পরিবেশের কথা যদি আমি বলি, পরিবেশটা কিন্তু একদিনে এই অবস্থায় আসেনি। এরা অনেক দিনের সুফল। এটা কন্টিনিউয়াস কমিটমেন্ট ফর দ্য রিফরমেশন সরকারের যেটা আছে, সেটা সরকার কিছু কিছু জায়গায় অ্যাড্রেস করাতে আমরা কিন্তু কিছুটা সুফল দেখতে পাচ্ছি। বিশেষ করে লজিস্টিক্যালি কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছে, কিন্তু কস্ট সেন্টার বেড়ে গেছে। আপনি যদি দেখেন যে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক কতটুকু ছিল, ৫৪ বছর আমরা দেখছি যে ইকোনমি, সাইজ অফ দ্য ইকোনমি যদি আমরা বলি আর আজকের যে ইকোনমি বলি, এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। অনেক ইকোনমিক সাইজ বেড়েছে। এই তুলনায় এটার সাথে যেগুলো আরো বাড়ানো উচিত ছিল, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, যেগুলো বড় বিগ টাইম চ্যালেঞ্জ। গ্যাস সরবরাহ অ্যাড্রেসড সেভাবে হয় নাই, জ্বালানি সরবরাহ সেভাবে অ্যাড্রেসড হয়নি। আপনি পাশাপাশি যদি বলেন ইনফ্রাস্ট্রাকচার, রোড, এটাও সেভাবে উন্নতি ঘটে নাই। মানে ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে মেজরলি যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ব্যবসায়িক কমিউনিটিরা বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে রেল রোড, রেল লাইনের যাতায়াত এবং গুডস পরিবহন, যেটা দিনাজপুরে যে পণ্যটা তৈরি হবে সেটা যাতে চিটাগাঙে মানে উইদিন 5 to 10 আওয়ার্সের ভিতরে যাতে পৌঁছে যায়, কিংবা পোর্টে যাতে পৌঁছে যায়। রিভারাইন ট্রান্সপোর্টেশন, যেটা অ্যানাদার বিগ টাইম চ্যালেঞ্জ। আমাদের দেশের নদীর নব্যতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। নদীতে পরিবহন আর এনকারেজড হচ্ছে না। এই নদীতে কিন্তু পরিবহন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেসটা অ্যাড্রেসড হবে। এই জায়গাটাতে অ্যাড্রেস করার সময় এসছে। ফলে এখানে এখনো লাইসেন্সিং রেজিম রয়ে গেছে। আমরা বলছি ভালো হয়েছে, কতটুকু ভালো হয়েছে? এই লাইসেন্সিং রেজিম কি পুরোপুরি ভালো হয়েছে? না। বিডা কিছুটা জায়গায় অ্যাড্রেস করতে পেরেছেন। যদি এই পুরোপুরি যদি অনলাইন আমাদের প্রত্যেকটা লাইসেন্স যদি রিনিউ করা যেত এবং এই ব্যুরোক্রেসিটা যদি কমানো যেত, তাহলে কিন্তু ব্যবসায় আরো বেশি ইনভেস্টার্স আসতো, বিনিয়োগকারীরা আরো বেশি এনকারেজ হতো, এবং FDI, বিশেষ করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বাংলাদেশে একটা খুব বড় অপরচুনিটি আছে। আপনার অনেক দেশে সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, যেটা রিলোকেট করে চায়না কিংবা ভিয়েতনাম কিংবা তাইওয়ান কিংবা কোরিয়া কিংবা জাপান, এসব দেশ থেকে আমরা এই সানসেট ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে এনে অনেক বেশি জব ক্রিয়েট করতে পারতাম। জি, আপনি অনেকগুলো বিষয়ে গেছেন যেগুলোতে আমার আসলে প্রশ্ন রয়েছে। প্রথমত, আপনি বিডার যে কথাটি বলছিলেন, এক ধরনের বিডা গত পরশুদিন সম্ভবত গত সপ্তাহে একটা কনফারেন্স করেছে, লোকাল ব্যবসায়ীদেরকে সামনে এনেছে এবং FDI এর ব্যাপারে কথা হয়েছে। সেখানে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী জোটরা গিয়েছেন, সেখানে কথা হয়েছে। সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা মানে স্ট্রংলি কথা যেটি এসেছে, দুটি, এক নাসিম মঞ্জুরও সেটি সামনে তুলেছেন যে কথায় কথায় ব্যবসায়ীদেরকে পাচারকারীর সাথে তুলনা করা হয় বা ব্যবসায়ীরা ট্যাক্স মতো ট্যাক্স দিচ্ছেন, এই বিষয়টা তোলা হচ্ছে। যেমন আবার এক ধরনের অটোমেশনের কথা বলা হচ্ছে, কিন্তু বিডাও প্রায় তো 14 মাস 15 মাস পার হয়ে গেল। বিডা এখনও 14 মাস 15 মাস ধরে 5টা একটা ব্যবসা খুলতে যেই লাইসেন্সিং বিষয়গুলো থাকে, অনলাইনে চট করে যাতে একজন ব্যবসায়ী একজন বিনিয়োগকারী পেয়ে যান, এরকম বেসিক সুবিধা চালু করা যেগুলো অন্যান্য দেশে রয়েছে, সিঙ্গাপুরে, সেগুলো চালু করার ক্ষেত্রেও কি আমরা এক ধরনের স্লথ গতি, মানে সার্বিকভাবে কি এক ধরনের স্লথতা আমাদেরকে চেপে বসেছে কিনা? যেই গ্রোথটা আমরা চাচ্ছি বা যেই ধরনের সংস্কার আমরা চাচ্ছি, সেইখানটায় কি আমরা আসলে মানে মুখে বলছি কিন্তু আদৌ আসলে ব্যবসায়িক পরিবেশে ব্যবসায়ীরা সেটা ফিল করতে পারছে কিনা? আচ্ছা, আপনি এখানে দুটো প্রসঙ্গে এনেছেন। একটা হচ্ছে প্রথমে যে প্রসঙ্গ, সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা টাকা পাচারের সাথে জড়িত। ব্যবসায়ী কারা? ব্যবসায়ী হচ্ছে যারা SME, ব্যবসায়ী হচ্ছে যারা একবারে ক্ষুদ্র ব্যবসায়ী,
আপনি তাদের কথা কি, তারা কি টাকা পাচার করছে? না, তারা আপনি তো করছে না। হালাল তাদের ভাবে তারা তো যদি আসলে ব্যাংক লোনও পায় না ঠিক মতো সবসময়, মানে তারা অভিযোগ করেন আর কি, যারা ক্ষুদ্র তারা ব্যবসায়ীরা রয়েছে। 25,000 কোটি টাকার একটা ফান্ড রয়ে গেছে এসএমইর জন্য, কিন্তু ব্যাংকগুলো এই এসএমইদেরকে ফাইন্যান্স করছে না। কেন করছে না? আপনি এসএমইদের উপরে যে রিস্ক এবং এটার কাছ থেকে যে পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনি যে পরিমাণ প্রফিট করতে পারবেন, এটা ব্যাংকের কাছে মনে হয় যে সেই লাভটা তাদের জন্য লাভজনক না। তারা অনেক অনেক বেশি টাকা এস আলম নামক কোম্পানি কিংবা অন্যান্য যেসব কোম্পানি টাকা পাচার করার সাথে জড়িত ছিল বলে কথিত আছে, তাদের কাছে আপনারা বেশি বিশেষ করে এই ব্যাংকগুলা ইনভেস্টমেন্ট করেছে। এসএমইদেরকে প্রায়োরিটাইজ না করাতে এসএমই গ্রো করে নাই। আমরা পাচারকারীর ব্যাপারে যদি আসি, এই পাচারকারী হলেন তিনজন পাচারকারী এই টাকাগুলা পাচার করেছে। এই টাকা পাচার করেছে কিছু মুষ্টিমেয় ব্যবসায়ী, আর তারা যে টাকাটা কামিয়েছে, যে টাকাটা আর্ন করেছে, এই টাকাটা ওনারা ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করেছেন, জমি কিনেছেন, মেশিন কিনেছেন, আরো লোকের কর্মসংস্থান করেছেন। অবৈধ পথেও যদি টাকা উনি ইনকাম করে থাকেন, তাহলে সে টাকাটা কিন্তু উনি ইউটিলাইজ করেছেন মেশিন কেনার জন্য। একটা গার্মেন্টস আছে, আরেকটা গার্মেন্টস উনি করছেন। আরেকজন হচ্ছে, যিনি হচ্ছেন তথাকথিত কোনো না কোনো রাজনীতিক মদতপুষ্ট লোক, কিংবা ওনাদের একটা কমিটমেন্ট ছিল, ওনারা এটাকে সহযোগিতা করেছেন অবৈধ উপায়ে টাকাটা নিয়ে ইনকাম করে কোথায় টাকাটা রাখবেন এই টাকাটা ওনারা বলতে পারেন নাই। ওনারা একটা সেফ হ্যাভেন খুঁজেছেন যেখানে ওনারা টাকাটাকে পার্ক করতে পারেন। সেটা দুবাই হতে পারে, কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, এমন সব দেশগুলোতে ওনারা পার্ক করেছেন, কারণ এই টাকাটা ইনভেস্টমেন্ট করার মতো ওনার মানে জ্ঞান নাই। 3 নম্বর হচ্ছে আমলা। বিভিন্ন প্রশাসনিক আমলার সাথে যারা জড়িত ছিলেন, ওনারাও কিন্তু অতীতে এই ধরনের টাকা নিয়ে ওনারা মানে এই টাকাগুলোকে পার্ক করেছেন। আমি যে সব জায়গায় বললাম যে সেফ হেভেন, সেফ পার্কিং জোনে ওনারাও টাকাটা পার্ক করেছেন। ব্যবসায়ীরা পার্ক করে নাই। ব্যবসায়ীরা টাকাটা অবৈধ উপায়ে কামালে, ট্যাক্স ফাঁকি দিয়ে কামালেও এই টাকাটা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করার মতন তাদের জায়গা জানা আছে, ওই জায়গাটাতে তারা টাকাটাকে ইনভেস্ট করেছেন। মেজরিটি বিজনেসম্যান, মুষ্টিমেয় বিজনেসম্যান, মুষ্টিমেয় বিজনেসম্যান যারা এই টাকাটাকে নিয়ে কোনো না কোনো দেশে নিয়ে গেছেন। ফলে এই জায়গাটাতে এই বিজনেস কমিউনিটিকে আজকে যেভাবে বলা হচ্ছে, বিজনেসম্যান যেটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কারো না কারো আত্মীয়, কারো না কারো রিলেশনসের সাথে জড়িত, ইনারাই কিন্তু বিজনেসম্যান। এটা বিদেশ থেকে কেউ আসেন নাই, বিজনেস কমিউনিটির লোকজন। ফলে আমাদেরকে আরো বেশি চিন্তা করতে হবে যে আমরা সবাই একসাথে কাজ করে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। জি। যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে প্রশাসনিক জটিলতা যেটা আছে, বিডার যে জটিলতা আছে, এই জায়গাটাতে এত অল্প সময়ে হয়তো সম্ভব না। তবে আমরা যদি পজিটিভলি চিন্তা করি এবং এই যে বিজনেস কমিউনিটির সাথে বসার কালচারটাকে যদি আমরা অ্যাডপ্ট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যবসায়িক কমিউনিটির কি কি চ্যালেঞ্জ আছে, অতীতে কি চ্যালেঞ্জ ছিল, আজকে কি চ্যালেঞ্জ আছে, আর ভবিষ্যতে এআই যুগে যখন আমরা এআই যুগে ঢুকে যাব, তখন যদি কাস্টমস না বোঝে যে এআই ড্রিভেন মাইক্রো প্রসেসর কন্ট্রোল কিংবা কিংবা ধরেন আরো মডার্ন ইকুইপমেন্টস যে আসবে, ওই জিনিসগুলা যদি না বোঝে, তাহলে কিন্তু আমরা আবার আগামী ভবিষ্যৎ যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু ওই একই জটিলতায় পড়বে। এটা বিডাকে অ্যাড্রেস করতে হবে, সরকারের ক্যাপাসিটি বিল্ড করতে হবে টু আন্ডারস্ট্যান্ড। আমি আমি অন দিস ভেরি পয়েন্ট একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই আপনাকে। আপনি খুব সুন্দর করে ব্যবসায়ীদের আসলে ইথিক্সের জায়গাটা ধরেছেন, ব্যবসার বাস্তবতার কথা বলছেন, কিন্তু এটিও তো বাস্তবতা যে এস আলম গোষ্ঠীর এত কিছুর পরে, এত মামলা, এত অভিযোগ, এত কিছু হচ্ছে, তারপরেও আমরা দেখলাম একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার বিল ক্লিয়ার করে
মানে তার বিদ্যুৎ কেন্দ্রের বিল চীনের একটা সিঙ্গাপুরে পিপলস ব্যাংক অফ চায়নার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দিল, এবং সেন্ট্রাল ব্যাংক এটা জানে না, এবং এত সংস্কারের উদ্যোগ, এত কিছু, কিন্তু সাধারণ মানুষ বলছে যে যে উদ্যোগগুলো সঠিক, উদ্যোগগুলো নিয়ে সবার এক ধরনের আশা রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যেই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে, যদি এস আলমের কথাই বলি, তার টাকা কতটুকু আসলে ফেরত পাওয়া যাবে বা যাচ্ছে কিনা, এখনো কিছু আমরা পেলাম কিনা, নাকি ধরেন 1,000 কোটি টাকার বন্ধকি সম্পত্তি তার বিপরীতে সে 13,000 কোটি টাকা নিয়ে গেছে একটা ব্যাংক থেকেই। সুতরাং এই প্রসেসটা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে, মানুষের এক ধরনের ক্ষোভও বলতে পারি আমি, এক ধরনের না পাওয়া বলতে পারি, সেটার ব্যাপারে কি বলবেন? আমরা ব্যবসায়িক কমিউনিটি, আমরা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসকে কোনোভাবে এনকারেজ করি না, কিন্তু এস আলম গ্রুপের যে পাওয়ার প্লান্টের যে পেমেন্টটা করেছে স্থানীয় ব্যাংক, এটা কিন্তু অব্লিগেটেড, মানে একটা এলসি হয়েছে, এলসির এগেনস্টে অফিসিয়ালি পেমেন্টটা গেছে। যদি অফিসিয়ালি যেয়ে থাকে তাহলে কিন্তু এই আমাদের দেশে এই পেমেন্টটা যদি না করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলা ডিরেটেড হয়ে যেত, এই ব্যাংকগুলোর এলসি আর কোনো ব্যাংক নিত না। এটাও ভেবে, মানে এটাও চিন্তা করতে হবে। তবে এলসি করার আগে ওই ব্যাংকগুলাকে আগের থেকেই বোঝা উচিত ছিল যে এই এলসিটা দিব কিনা, এটার এটার এটা রিস্ক অ্যাসেসমেন্ট, এবং এটার জন্য দিলে পেব্যাক আছে কিনা, এই জিনিসগুলা এলসি করার পরে যদি বলে পেমেন্ট দিব না, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো আরো ডিরেটেড হয়ে যাবে, কান্ট্রি রেটিং কমে যাবে। ফলে আমার ধারণা, আমি যেটা বুঝি, যে কোনো এলসির এগেনস্টে পেমেন্ট হওয়া উচিত। জি জি, হুমায়ুন হোসেন, আপনার কাছে আরও আসবো, একটু আপনাকে বিরতি নিচ্ছি, কিন্তু আসলে এটা এলসির টাকা দেয়নি, এটা আসলে যে চাইনিজ যে কোম্পানির সাথে এস আলমের গ্রুপ ছিল, যৌথ উদ্যোগে তারা বিদ্যুৎ কেন্দ্রটি করেছিল, সেইখানের আসলে কিস্তির ইনস্টলমেন্ট থার্ড এবং ফার্স্ট দুইটা তারা বাংলাদেশ ব্যাংকে বলেই নিয়েছে, এবং 5 আগস্টের পরেই সেটা, কিন্তু লাস্ট যে দুটা কিস্তির ঋণ তারা দিয়েছে ব্যাংক অফ চায়নায়, সেইটা আসলে তারা বাংলাদেশ ব্যাংকে জানায় না। বাংলাদেশ ব্যাংক হয়তো এই ব্যাপারে বিষয়, আমরা আর বিষয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাহাদ সেতু। বিরতির আগে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে, তার সাথে আবারও ভার্চুয়ালি আমরা যুক্ত হচ্ছি। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে অর্থ পাচার নিয়ে আমরা কথা বলছিলাম। এবার একটু ঘরের ভিতরে ব্যবসার পরিস্থিতির একটু বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে। প্রথমে যে প্রশ্নটা আসলে করতে শুরু করেছি, মানে আলোচনা শুরু করেছিলাম, সেটাতেই করতে চাই যে এতদিন ধরে ব্যবসায়ী কমিউনিটি থেকে একটা কথা বলা হতো, যদি কোনো কারণে নির্বাচনের একটা ডেট পাওয়া যায় বা নির্বাচনী একটা অনিশ্চয়তা কেটে যায়, সেক্ষেত্রে এক ধরনের ব্যবসায়িক পরিবেশে যে স্থবিরতা রয়েছে সেটি একটু কেটে যেতে পারে। এখন আমরা একটা পসিবল সময় পাচ্ছি, প্রধান উপদেষ্টা তো অনেকদিন ধরেই বলছেন, উপদেষ্টা পরিষদও বলছে, কিন্তু এই মুহূর্তের আসলে আপনারা যে একটা ডেট পেলেন, সেটাতে আপনাদের আসলে কি মনে হচ্ছে? ব্যবসা পরিস্থিতি একটু কি ঘোলাটে থেকে একটু রিল্যাক্স হচ্ছে? ব্যবসায়ীরা কিন্তু, এটা একটা অ্যামেজিং কান্ট্রি, এখানে কিন্তু সবচেয়ে সুন্দর যে কাজটা সেটা হচ্ছে ব্যবসায়ীরা আপনার কাজ করছে। ব্যবসায়ীরা 5ই আগস্টে বিপ্লব দেখেছে, 6ই আগস্ট থেকে কিন্তু তারা তাদের ফ্যাক্টরি আবার স্টার্ট করে দিয়েছে, প্রোডাকশন শুরু করেছে, রপ্তানি করছে, কোনো কিছু কিন্তু বন্ধ রাখেনি। আমাদের দেশের এই প্রজন্ম অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত ভাইব্রেন্স। আমরা যদি সামনে ইলেকশন পাই, ইলেকশনের পরে আমরা দেখব স্থবিরতা, মানে অনেক বেশি, আমরা দেখব অনেক বেশি আরো ইনভেস্টার্স আসছে, দেশি ইনভেস্টার্স এবং বিদেশি ইনভেস্টার্সরা আরো বেশি আসবে এই ইলেকশনের পরে। কারণ তারা জানতে চায় যে, কারণ এই এখন যে পলিসিগুলা হচ্ছে, এই পলিসিগুলা সংসদে যে যতক্ষণ না সাংবিধানিক স্বীকৃতি না পাচ্ছে, আইন হিসাবে না স্বীকৃতি পাচ্ছে, ততক্ষণ কিন্তু এই বিদেশি ইনভেস্টার্সরা কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবে না। এই কমফোর্টেবিলিটি ফিল করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে সামনের ইলেকশনটা বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে একটা খুব মানসিক একটা প্রশান্তি দিবে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা ভাবি যে আগামীতে যিনি রাজনীতিতে আসুন না কেন, যিনি ক্ষমতায় আসুন না কেন, উনি আরো বেশি ফোকাস করবেন কিভাবে লোকজনের কর্মসংস্থান হয়।
আর অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশে 30 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য প্রতি বছর আসে। ওখান থেকে এক 1.4 মিলিয়ন লোকের কর্মসংস্থান হয়, তাও আবার কিন্তু ট্র্যাডিশনাল কাজ হয় না, তাদের নন ট্র্যাডিশনাল জবেও তাদেরকে ঢুকতে হয়। তাহলে আমরা অর্ধেকের বেশি লোকের কর্মসংস্থান করতে পারছি না। আর কর্মসংস্থান করতে হলে ইনভেস্টমেন্ট লাগবে, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরেই হোক, সার্ভিস সেক্টরেই হোক। আর যখন রাজনীতিক মানে একটা স্থিতিশীলতা আসবে, যখন এই ইলেকশন হয়ে যাবে, তখন কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান হবে, কারণ তখন কিন্তু ইনভেস্টমেন্ট আসবে স্থানীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। ফলে সামনে ইলেকশন হওয়া দরকার। ইলেকশন যত তাড়াতাড়ি হবে এবং যত তাড়াতাড়ি নতুন সরকার ক্ষমতা নিবে এবং নতুন করে তারা যখন সরকার পরিচালনা করবেন, তখন কিন্তু এই বিনিয়োগের পরিবেশ অনেক বেশি ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। জি, আপনার কাছে একটু যেতে চাই যে এই মুহূর্তে ব্যবসায়ীদের যে অন্যান্য ক্রাইসিসের সাথে ডলার ক্রাইসিসটা অনেকটাই দেশের বাজার থেকে বলবো না যে চলে গেছে, কিন্তু আগের যে বাজে অবস্থা ছিল তার অবস্থা থেকে অবস্থা কিন্তু ভালো অবস্থা রয়েছে। কিন্তু শিল্পে সবচেয়ে বড় বেশি অভিযোগ শোনা যাচ্ছে জ্বালানি সংকটের ব্যাপারে, এবং পেট্রোবাংলা গতকাল হয়তো বা একটা প্রস্তাব রেডি করেছে আগামী 10 বছরের জ্বালানি সংকটের ব্যাপারে, এবং সেক্ষেত্রে তারা আসলে ঘাটতিটা বিবেচনায় রেখেই আসলে ওইভাবে তাদের বাজেট করা বা চিন্তা করা বা পরিকল্পনা করার একটা পরিকল্পনা তারা গেছে। আমার আপনার কাছে জানার ইচ্ছা যে আপনি ব্যবসায়ী হিসেবে এই যেহেতু মানে আমাদের নাগরিকদের পাশাপাশি শিল্পে সবচেয়ে বেশি গ্যাসের প্রয়োজন হয়, ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে কোনো ডিমান্ড গেছে কিনা, বা সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ডেকে এনার্জি রেগুলেটরি কমিশনে হোক, পেট্রোবাংলা বলে হোক, একটা এস্টিমেট চাওয়া যে আপনাদের আসলে কি পরিমাণ চাহিদা আসলে শেষমেশ থাকতে পারে, সে ব্যাপারে কোনো আলোচনা আপনারা ডাক পেয়েছেন কিনা, আর এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জ্বালানি সংকটটিকে? আপনি নিশ্চয়ই জানেন যে মানে এনার্জি এবং পাওয়ার সেক্টর ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান একটা আছে, এক্সিস্ট করে। এটা আবার রিফরমেশনস হচ্ছে, অন দ্য প্রসেস। আমরা যদি ওই গাইডলাইন ধরে এগোই, তাহলে আগামী 2030 সালে ধরেন আমাদের কি দরকার, কি পরিমাণ জ্বালানি দরকার, প্রাইমারি এনার্জি, আর প্রাইমারি এনার্জির মিক্স কিভাবে হবে। শুধু একটা জায়গায় আমি একটুখানি বলি, যারা শিল্প বাংলাদেশের শিল্প অনেক বেশি ডিপেন্ডেন্ট ন্যাচারাল গ্যাসের উপরে। ন্যাচারাল গ্যাসের ডিমান্ড হচ্ছে 4000 থেকে 4200 MMCFD গ্যাস। 4000 থেকে 4200-র ভিতরে আমরা লোকাল সোর্স থেকে পাই এই 2200, 2100, 2200। তাহলে কিন্তু আপনার 1800 MMCFD গ্যাস আমাদের গ্যাপ রয়ে গেছে। এই 1800 MMCFDর ভিতরে 1100 MMCFD LNG আমরা পাই ইম্পোর্টের মাধ্যমে, যেখানে এই বছর খুব সম্ভবত 104 কার্গো এসছে। আসাতে কিন্তু আমাদের গ্যাস সাপ্লাই কিন্তু ওরকম শর্টেজ আমরা পাইনি। গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ কিছুটা হলেও ছিল, এটা সরকার প্রশংসা পাওয়ার যোগ্য। সরকারকে প্রশংসা করতেই হবে ভালো কাজের জন্য। তবে আজকে এই $10-11 ভিতরে যে গ্যাসের প্রাইস আছে, এই প্রাইসটা যখন আবার এই $40-50 যে ঠেকবে, তখন সরকারের পক্ষে কিন্তু এতগুলা কার্গো আনা সম্ভব না। তাহলে কি দাঁড়া, আমরা গ্যাসের স্বল্পতায় আবার পড়ে যাব। ফলে এই ন্যাশনাল এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করে এটাকে অ্যাড্রেস করা দরকার। এটার জন্য কিন্তু ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা দরকার, ব্যবসায়িক কমিউনিটির সাথে কথা বলা দরকার। যেটা বিআরসি যেটা রেগুলেট করেন, উনারা কিন্তু হিয়ারিং দেন, উনারা কিন্তু এই জায়গাটায় কন্ট্রোল করেন না। এটা মিনিস্ট্রি মোস্টলি কন্ট্রোল করেন এবং পেট্রোবাংলা। উনারা জানেন যে ন্যাশনাল এনার্জি কিভাবে সাপ্লাই হবে, কতটুকু ডিমান্ড হবে, কতটুকু সাপ্লাই কোন কোন সোর্স থেকে দিবেন। জি, আসলে সময় খুব সংকুচিত হয়ে আসছে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। শেষ প্রশ্ন করতে চাই, আমাদের সবচেয়ে আশার জায়গা ছিল রেমিটেন্স, সেটার উপর আমাদের অর্থনীতি বেশ শক্তিশালী, তার কন্ট্রিবিউশনও ভালো আছে, কিন্তু ইম্পোর্টের পরিমাণ কমছে একদম। হাতে আমার খুব সময় কম, ছোট করে যদি বলতেন এইটার একটা ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে, মানে এক্সপোর্টটা কমে যাচ্ছে, এইটা একটা এক ধরনের আতঙ্ক আপনাদের মধ্যে বিরাজ করছে কিনা ব্যবসায়ী হিসেবে? কারণ বিশ্ববাজারে আমাদের আরএমজি এক্সপোর্টই একটা বড় ধরনের আয়ের একটা জায়গা ছিল। না, আমার কাছে মনে হয় ইলেকশনের পরে আপনি মানে আরএমজি এক্সপোর্টটা আপনি ভালো ইমপ্রুভ করবে। 1, 2 নম্বর হচ্ছে যে আমাদের কি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারগুলোতে আগামী সরকার যদি মানে অ্যাড্রেস করে, এই স্কিল ডেভেলপমেন্ট হলে কিন্তু এই লোকগুলো বাইরে যে আরো বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। রেমিটেন্স এখন যেটা আসছে সেটা কিন্তু আমাদের প্রশংসনীয় টার্গেট না, আরো বেশি টার্গেট হওয়া উচিত। 2, 3 নম্বর হচ্ছে যে ইম্পোর্ট,
আমাদের কমে গেছে, কারণ হচ্ছে মানুষের বাইং ক্যাপাসিটি কমে গেছে, মানুষের কর্মসংস্থান নাই। জি 79% লোকজন আপনার আজকে এই 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 মানে এফেক্টেড, ইদার ওয়ে তারা এফেক্টেড। জি স্যার। তারা কিন্তু টাকা খরচ করতে পারছে না, কারণ তাদের কাছে টাকা নাই। আপনার জি কস্ট অফ লিভিং বেড়ে গেছে, আপনার মেডিকেল এক্সপেন্সেস বেড়ে গেছে, আপনার পড়াশোনার খরচ বেড়ে গেছে, আপনার স্যার পরিবহন খরচ স্যার বেড়ে আপনি গেছে। আপনি খুব সুন্দর করে বলছিলেন, কিন্তু আমাদেরকে আসলে মানে থামতে হচ্ছে, কারণ আমাদের অনুষ্ঠানের সময় একদম মানে এই অনুষ্ঠানের শেষ হয়েছে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হলেন এবং আমাদেরকে আপনার ব্যবসায়িক পরিবেশের অবস্থা জানিয়েছেন। এবং শেষ কথা যিনি যিনি বলছিলেন যে নির্বাচনী পরিবেশ হয়তোবা বিনিয়োগ শুধু করা নয়, যে ব্যবসা বাণিজ্যের অন্য যে অবস্থানগুলো রয়েছে সেগুলোতেও আস্তে আস্তে ভালো অবস্থায় নিয়ে আসবে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানান দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে ফিরবো আবারও 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।